যুগনায়ক বিবেকানন্দ সর্বতোমুখী প্রতিভা পর্ব ৯। নরেন্দ্রনাথের সঙ্গীতপ্রীতি সম্বন্ধে একটি ঘটনা তাহার বাল্যবন্ধু প্রিয়নাথ সিংহ মহাশয়ের স্মৃতিকথা হইতে উদ্ধৃত করিলাম। নরেন্দ্র তখন তাহার পিত্রালয়ে দুই বেলা কেবল আহার করিতে যান, আর সমস্ত দিবারাত্র নিকটের আমতনু বসুর গলিতে মাতামহীর বাটিতে থাকিয়া পাঠাভ্যাস করেন। পাঠাভ্যাসের খ্যাতিরেই যে এখানে থাকেন তাহা নয়, নরেন্দ্র নিভৃতে থাকিতে ভালোবাসেন। বাড়িতে অনেক লোক, বড় গোলমাল, নিশীথে ধ্যানজপের বড় ব্যাঘাত। মাতামহীর বাটিতে লোক বেশি নয়, দু একজন যাহারা আছেন তাহাদের দ্বারা নরেনের কোনো ব্যাঘাত ঘটে না। কচি কাঁচা ছেলে যাহাদের দ্বারাই অধিক গোলমাল হয় এখানে একটিও নাই। যে ঘরটিতে নরেন থাকেন তা বারো বাড়ির দোতলায়। ঘরের সম্মুখে উঠিবার সিঁড়ি, বন্ধুবান্ধবদের যাহার যখন ইচ্ছা আসিয়া উপস্থিত হন। নরেন নিজের এই অপূর্ব ছোট ঘরটির নাম রাখিয়াছিলেন টং। কাহাকে সঙ্গে লইয়া সেখানে যাইতে হইলে বলিতেন, চল টঙে যাই। ঘরটি বড়ই ছোট, প্রস্থে 4 হাত, দৈর্ঘ্যে প্রায় তাহার দ্বিগুণ। ঘরে আসবাবের মধ্যে একটি ক্যাম্বিসের খাট, তাহার উপর ময়লা ছোট একটি বালিশ, মেঝের উপর একটা ছেঁড়া ছাপ পাতা, এক কোণে একটি তানপুরা, তাহারই নিকট একটি সেতার, একটি বায়া। বায়া কখনো ওই মাদুরের উপর পড়িয়া থাকে, কখনো বা খাটিয়ার নিচে, কখনো বা তাহার উপর চড়িয়া বসিয়া থাকে। ঘরের এক পাশে থেলো হুকো, তাহার নিকট খানিকটা তামাকের গুল আর ছাই ঢালিবার একটি সরা, তাহারই কাছে তামাকটিকে দেশলাই রাখিবার একখানি মৃৎপাত্র, আর কুলুঙ্গিতে খাটের উপর মাদুরের উপর হেতা সেতা ছড়ানো পড়িবার পুস্তক। একটি দেওয়ালে একটি দড়ি খাটানো, তাহাতে কাপড় পিরান ও একখানি চাদর ঝুলিতেছে। ঘরে 2টি ভাঙা শিশিও রহিয়াছে, সম্প্রতি তাহার পীড়া হইয়াছিল, তাহারই নজির। নরেন মনে করিলেই বাড়ি হইতে পরিষ্কার বালিশ, উত্তম বিছানা ও ভালো দ্রব্যাদি আনিয়া 2-1খানি ছবি প্রভৃতি দিয়া ঘরটি বেশ সাজাইতে পারেন। করিতেন না যে তাহার একমাত্র কারণ তাহার ওই সমস্ত দিকে কোনো খেয়ালই ছিল না। সেজন্য ঘরে সর্বত্র একটা যেন বাসারে ভাব। প্রকৃত কথা, আত্মতৃপ্তির বাসনা তাহার বাল্যাবস্থা হইতেই কোনো বিষয়ে দেখা যাইত না। নরেন্দ্র আজ মনোনিবেশপূর্বক পাঠ করিতেছেন, এমন সময় কোনো বন্ধুর আগমন হইল। বেলা 11টা। আহারাদি করিয়া নরেন্দ্র পাঠ করিতেছিলেন। বন্ধু আসিয়া নরেনকে বলিলেন, ভাই, রাত্রিরে পড়িস, এখন 2টো গান গা। অমনি নরেন পড়িবার বই মুড়িয়া একাধারে ঠেলিয়া রাখিলেন। তানপুরার জুড়ির তার ছিঁড়িয়া গিয়াছে, সে তারে সুর বাঁধিয়া নরেন গান ধরিবার আগে বললেন, তবে বায়াটা নে। বন্ধু বললেন, ভাই, আমি তো বাজাতে জানি না। স্কুলে টেবিল চাপড়ে বাজাই বলে কি তোমার সঙ্গে বায়া বাজাতে পারি? অমনি নরেন আপনি একটু বাজাইয়া দেখাইলেন ও বলিলেন, বেশ করিয়া দেখে নে দেখি, পারবি বই কি। কেন পারবি নি? কিছু শক্ত কাজ নয়, এমন করে কেবল ঠেকা দিয়ে যা, তাহলেই হবে। সঙ্গে বাজনার বোলটাও বলিয়া দিলেন। বন্ধু 2-1বার চেষ্টা করিয়া কোন রকমে ঠেকা দিতে লাগলেন। গান চলিল। তাল লয় উন্মত্ত করিয়া নরেনের হৃদয়স্পর্শী গান চলিল। টপ্পা, টপ খেয়াল, ধ্রুপদ, বাংলা, হিন্দি, সংস্কৃত। নতুন ঠেকার সময় নরেন এমনই সহজভাবে বোলসহ ঠেকাটি দেখাইয়া দেন যে একদিনে কাওয়ালি, একতাল, আড়া ঠেকা, মধ্যমা, এমনকি সুরফাঁক তাল পর্যন্ত তাহার দ্বারা বাজাইয়া লইলেন। বন্ধু মধ্যে মধ্যে তামাক সাজিয়া নরেনকে খাওয়াইতেছেন ও আপনি খাইতেছেন। সেটা কেবল বাজনা। কার্য হইতে একটু অবসর না লইলে হাত যে যায়।
নরেন্দ্র কিন্তু গানের কামাই নাই, হিন্দি গান হইলে নরেন তাহার মানে বলিতেছেন ও তাহার অন্তর্নিহিত ভাব তরঙ্গের সহিত সুরলয়ের অপূর্ব ঐক্য দেখাইয়া বন্ধুকে বিমোহিত করিতেছেন। দিন কোথা দিয়া চলিয়া গেল, সন্ধ্যা আসিল, বাড়ির চাকর একটি মিটমিটে প্রদীপ দিয়া গেল। ক্রমে রাত্রি 10টার সময় দুজনের হুঁশ হইল। সেদিনকার মতো পরস্পর বিদায় লইয়া নরেন্দ্র পিত্রালয়ে ভোজনার্থে চলিয়া গেলেন, বন্ধু স্বস্থানে প্রস্থান করিলেন। এই প্রকারে নরেনের পাঠে কতই যে ব্যাঘাত ঘটিত তাহা বলা যায় না। নরেনের সহিত এই সময় যাহারই ঘনিষ্ঠতা হইয়াছে তিনি এই ব্যাপার চাক্ষুষ করিয়াছেন। কিন্তু ব্যাঘাত যতই হোক না কেন নরেন্দ্র নির্বিকার। কলেজে সহপাঠীরা তাহার গান শুনিতে খুবই ভালোবাসিত এবং এনকোর, প্লিজ, চলুক চলুক ইত্যাদি বলিয়া তাহাকে উৎসাহ দিত, প্রশংসা করিত। তিনিও ভাবে মত্ত হইয়া সময় ভুলিয়া গাইতে থাকিতেন। একদিন ইংরেজ অধ্যাপকের ক্লাসে আসিতে অস্বাভাবিক বিলম্ব হইতেছে দেখিয়া ছেলেরা ধরিয়া বসিল নরেন্দ্রকে গাইবার জন্য। নরেন্দ্র গান ধরিলেন, ইতিমধ্যে অধ্যাপক দরজা পর্যন্ত আসিয়া গান শুনিয়া আর ঘরে ঢুকলেন না। গান থামিলে সহাস্যে প্রবেশ করিয়া গায়কের অশেষ প্রশংসা করিতে লাগিলেন। ছাত্রীরা কিন্তু কেহই গায়কের নাম বলিল না। কোনো দিন এমন হইত যে স্নান করিয়া কোথাও যাইবেন বলিয়া তেল মাখিতেছেন, এমন সময় গান আরম্ভ হইল। অমনি গানে উন্মত্ত হইয়া স্নানাহার ও বাহিরে যাওয়ার কথা সব ভুলিয়া গেলেন, শুধু গানই চলিতে লাগিল। বন্ধুদের মজলিসে নরেন্দ্র উপস্থিত না থাকিলে সব যেন আলুনি ঠেকিত। অমনি প্রশ্ন উঠিত, নরেন কোথা, নরেন কোথা? তিনি যেখানে যাইতেন সেখানে আনন্দের তরঙ্গ উঠিত। সমস্ত কলেজ জীবনে তিনি ছিলেন সহপাঠীদের প্রেমাস্পদ বন্ধু। গল্প, রহস্য, সঙ্গীত, নৃত্য, ক্রীড়া, ব্যায়াম প্রভৃতি সর্ব বিষয়ে তিনি ছিলেন নেতা, আনন্দবাসরের কেন্দ্রমণি। তাহার অভিনয় প্রীতির কথা পূর্বেই বলা হইয়াছে। বিশেষ এই যে রঙ্গমঞ্চেও তিনি চিত্তের উন্নতি সাধক নীতিপূর্ণ ভূমিকায় গ্রহণ করিতেন। স্বামীজির কণ্ঠস্বর সম্বন্ধে শ্রী দিলীপ কুমার মুখোপাধ্যায় তৎপ্রণীত সঙ্গীত সাধনায় বিবেকানন্দ সঙ্গীত কল্পতরু পুস্তকখানিতে লিখিয়াছেন, গায়ক মহলে যাকে বলে জোয়ারিদার গলা স্বামীজির ছিল তাই। তার কণ্ঠে গায়কের অন্যতম প্রধান সম্পদ জোয়ারি ছিল এবং তাহার স্বর ছিল পুরুষোচিত, গম্ভীর ও গভীর। রোমালোরা লিখিয়াছেন, বক্তৃতা আরম্ভ করবার সঙ্গে সঙ্গেই তার ঐশ্বর্যময় গম্ভীর কণ্ঠস্বর অধিকার করে ফেললে বিপুল মার্কেনি অ্যাংলো স্যাক্সন শত্রুমণ্ডলীকে, যারা তার বর্ণের জন্য প্রথমে তার প্রতি বিরাগ পোষণ করেছিল। তার কণ্ঠস্বর ছিল মিস জোসেফিন ম্যাকলাউড একথা আমায় বলেছিলেন, ভায়োলিন সেলোর মতন চমৎকার। গম্ভীর হলেও তার মধ্যে প্রবল বিষদৃশ্য কিছু ছিল না। তা ছিল গম্ভীর স্পন্দনে ভরা, যা সভাস্থল এবং শ্রোতৃবৃন্দের অন্তঃস্থল পূর্ণ করে তুলত। শ্রোতাদের একবার চিত্তজয়ের সুযোগ পেলে তিনি তার শ্রোতাদের মন এমন গভীর খাদে নিমগ্ন করতে পারতেন যে তাদের অন্তর পর্যন্ত বিদীর্ণ হতো। এম্মা কালভে, যিনি তার সঙ্গে পরিচিত ছিলেন, তার কণ্ঠধ্বনির এইভাবে বর্ণনা করেন যে তা ছিল খাদ ও তীব্র স্বরের চমৎকার মধ্যবর্তী এবং চীনা গঙের মতো কম্পনময়।